থেরাপি নিতে গিয়ে আহত শিক্ষার্থীদের কিল ঘুষি খেলেন নূর তানভীর। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে বললেন ফারুক। জানাবো ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দুই কৌশলে প্রস্তুতি নিচ্ছে জামায়াত। ভুল চিকিৎসায় 5 গরুর মৃত্যু, দিশেহারা খামারি। এবং সর্বশেষ জানাবো ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থেরাপি নিতে গিয়ে আহত শিক্ষার্থীদের কিল ঘুষি খেলেন নূর তানভীর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাসপাতালে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে তাদের এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএমএমইউতে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটেছে, তবে গুরুতর আহত হননি। তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শেখ ফরহাদ জানান, দুপুরে আসাদুজ্জামান নূর এবং এইচ.টি. ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন। এই সময় শুনেছি শিক্ষার্থীরা তাদের উপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গত 16 সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে তানভীর ইমামকে গত 18 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে বললেন ফারুক। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানি হত্যার বিচার করতে পারেনি, পানির ন্যায্য হিসা আনতে পারেনি, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা ভারতের দালাল তাদেরকে শক্ত হতে দমন করতে হবে, এটি এদেশের জনগণের দাবি। তিনি বলেন, অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা চালানোর চেষ্টা করছে। এদেরকে রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধির সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। কারো দিকে না তাকিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন, যারা শেখ হাসিনা দোসর ছিল তারাই তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছে। তারা বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, রিক্সাওয়ালা হয়ে আসছে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসরা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে ফারুক বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, বাকশাল কায়েম করতে চেয়েছিল, ব্যাংক লুট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার, এখানে কেন অ্যাডভোকেটকে মরতে হবে? এখনো কেন ডিমের সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়নি? কেন পেঁয়াজের সিন্ডিকেট সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সিন্ডিকেটগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এগুলো দেশের মানুষ বলা শুরু করেছে। এগুলো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি কোনো দলের সরকার নন। কারো চোখের দিকে তাকিয়ে নয়, দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে, আপনার কোনো ভয় নেই। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দুই কৌশলে প্রস্তুতি নিচ্ছে জামায়াত। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনী মাঠ গুছাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশের মাঠে সরব দলটির নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। দলটির দায়িত্বশীলরা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই 3 আসনে প্রার্থী দেবেন। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনের অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই। জামায়াতে ইসলামীর একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে তাদের 2 শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনের প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত নেতারা জানান, এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা
ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে সংক্রান্ত কমিটিগুলো নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে প্রার্থী এখনো বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়া নতুন প্রার্থী যোগ বিয়োগ করেছে কমিটি। জানতে চাইলে জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 2014-2024 সালে নির্বাচন বর্জন করেছি। এইগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনী দল হিসাবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য জামায়াতে ইসলামীর আমির পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান, জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াত ইসলামী। এর আগে 2018 সালে জাতীয় নির্বাচনে দল দুটি অংশ নিয়েছিল। 2014 সালে নির্বাচনও বর্জন করেছিল বিএনপি ও জামায়াত। তবে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে 16 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামায়াত ইসলামী। ভুল চিকিৎসায় 5 গরুর মৃত্যু, দিশেহারা খামারি। প্রাণী সম্পদ কার্যালয় থেকে এআই টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিয়েছিলেন এম.এস. সামাদ মোল্লা। পরবর্তী তিনি পশু চিকিৎসক সেজে বিভিন্ন এলাকায় খামারিদের গরু চিকিৎসা শুরু করেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে। এতে অনেকের পশু মরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা দিশেহারা হলেও অল্প দিনে আঙুল ফুলে কলাগাছ হন তিনি। এম.এস. সামাদ মোল্লার বাড়ি সদর উপজেলার 5 বেথইর গ্রামের। সপ্তি টাঙ্গাইলের কালিয়াহাতি চীনামুড়া গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের খামারে 7টি গরুর খুরা রোগ দেখা দেয়। গত 24 অক্টোবর আনোয়ার হোসেন মুঠোফোনের মাধ্যমে এম.এস. সামাদ মোল্লাকে ডাকেন। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসার পর 30 অক্টোবর একসঙ্গে 4টি ও পরে আরেকটি গরু মারা যায়। পরবর্তীতে কালিহাতি প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সাইম আল সালাউদ্দিনকে অবগত করলে তিনি 1 নভেম্বর আনোয়ারের খামার পরিদর্শন করেন। এতে আনোয়ার হোসেন দাবি করেন তার প্রায় 5 লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে গত 17 নভেম্বর আনোয়ার হোসেন জেলা প্রশাসক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও র্যাব 12 অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। আনোয়ার হোসেন বলেন, আমি কৃষিকাজ করে কোনো রকম সংসার চালাই। যা আয় করি তা দিয়ে সংসার চালানো, 2 ছেলে ও 2 মেয়ের পড়াশোনা সহ যাবতীয় খরচ বহন করতে হয়। 20 বছর আগে খুব কষ্টে গরুর খামার করেছিলাম, সেখানে 7টি গরু ছিল। ডাক্তারের ভুল চিকিৎসায় 5টি মারা গেছে। আমি ক্ষতিপূরণ দাবি করেছি। অভিযুক্ত এম.এস. সামাদ মোল্লা বলেন, আমি গরুর ডাক্তার, তবে সাংবাদিক পরিচয় পাওয়ার পর বিষয়টি অস্বীকার করেন। কালিহাতি প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সাইম আল সালাউদ্দিন বলেন, সামাদ গরুর কৃত্রিম প্রজননের জন্য এআই টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিয়েছেন, তবে তিনি পশুর চিকিৎসা করতে পারেন না। তিনি ভুল চিকিৎসা করে খামারিকে নিঃস্ব করেছেন। ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না, বললেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এক্ষেত্রে বিদেশি সহযোগী সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, আগে সরকারে রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি 2-4 মাস স্বাভাবিক করে সম্ভব নয়। গত 15 বছর অর্থনৈতিক সেক্টরে যা হয়েছে তা অকল্পনীয়। তবে ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না। তিনি বলেন, কয়েকদিন আগে 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, গভর্নর দিতে চান নাই। আমি বলেছি দাও, এটা একটু স্থিতিশীল করি। পত্রিকায় আবার লেখা হলো নতুন মুদ্রা ছাপানো হবে। টাকা তো ছাপাতে হবে, টাকা তো এমনিতেই নষ্ট হয়ে যায়। এখন কি করবে বাংলাদেশ ব্যাংক? এর আগে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে। বিষয়টা এমন না কোনোভাবেই যেন ক্রেডিট সাপ্লাই প্রাইভেট সেক্টরে না কমে, তবে এখন একটু কম। বেসরকারি খাতে ঋণের বিষয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, পলিসি রেট আপাতত বাড়ানো হচ্ছে না। বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।